আসসালামু আলাইকুম। বিডিভিউজের বিশেষ আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুরভি দিবা। সারা দুনিয়ায় ঘটে যাওয়া নানা খবর নিয়ে আজকের আয়োজনটি তৈরি করেছেন ওয়াহিদ ফারুকী। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান চোখের চিকিৎসা নিয়েছেন, এমন তথ্য জানিয়েছে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার তাকে দ্বিতীয় দফা চোখে ইনজেকশন দেওয়ার জন্য সেখানে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তাকে ক্লিনিক্যালি স্থিতিশীল পাওয়া গেছে। তবে তার ঘনিষ্ঠ মহল অভিযোগ করেছে ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে দেখা করার সুযোগ তাকে দেওয়া হয়নি। ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সাল থেকে কারাবন্দী আছেন। গত বছরের শেষ দিকে দুর্নীতির অভিযোগে তাকে ও তার স্ত্রীকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়, যে অভিযোগ দুজনই অস্বীকার করে আসছেন। তার পরিবার ও আইনজীবীরা দাবি করেছেন কারাবাসের সময় পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তার ডান চোখের দৃষ্টিশক্তির বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। গত ১২ ফেব্রুয়ারি আইনজীবী সালমান সফদার এক সংবাদ সম্মেলনে বলেন, খানের এক চোখে এখন মাত্র ১৫% দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে। খানের প্রেস উপদেষ্টা সৈয়দ জুলফিকার বুখারী বলেন, তার ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের সদস্যদের প্রবেশাধিকার নিশ্চিত করা উচিত। তিনি দাবি করেন, চিকিৎসা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন। এদিকে খানের ছেলে কাসিম খান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট দিয়ে অভিযোগ করেন, কারাগারে চিকিৎসাগত অবহেলার ফলেই তার বাবার এমন অবস্থা হয়েছে। তিনি বর্তমান সরকার ও সামরিক নেতৃত্বকে দায়ী করে তীব্র সমালোচনা করেন। গত সপ্তাহে ১ ডজনের বেশি আন্তর্জাতিক ক্রিকেট অধিনায়ক খানের স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ জানিয়ে ইসলামাবাদ সরকারকে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ২০২২ সালে আস্থা ভোটে পরাজয়ের মাধ্যমে ক্ষমতা হারানোর পর থেকেই তিনি একাধিক আইনি মামলার মুখোমুখি হন। তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ দাবি করে আসছে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ২০২৩ সালের মে মাসে খানের গ্রেফতারকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যার কিছু অংশ সহিংস রূপ নেয় এবং শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়। সাম্প্রতিক চিকিৎসা ও তার শারীরিক অবস্থাকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। অধিকৃত পশ্চিম তীরের হেব্রনে অবস্থিত ইব্রাহিমি মসজিদ হত্যাকাণ্ডের ৩২তম বার্ষিকী উপলক্ষে বুধবার ফিলিস্তিনিরা একাধিক কর্মসূচির মাধ্যমে নিহতদের স্মরণ করেছেন। ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসে ফজরের নামাজের সময় মসজিদের ভেতরে সংঘটিত এই হামলা অধিকৃত পশ্চিম তীরে উপাসনাকারীদের উপর সবচেয়ে প্রাণঘাতী আক্রমণগুলোর একটি হিসেবে বিবেচিত হয়। সেদিন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ইসরায়েলি বসতি স্থাপনকারী বারুক গোল্ডস্টেইন একটি গালিল অ্যাসল্ট রাইফেল নিয়ে নামাজরত মুসল্লিদের উপর গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সে অন্তত একবার অস্ত্র পুনরায় লোড করে নির্বিচারে গুলি চালায়। পরে উপস্থিত লোকজন তাকে প্রতিরোধ করে পিটিয়ে হত্যা করে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী মসজিদের ভেতরে ২৯ জন ফিলিস্তিনি নিহত এবং শতাধিক আহত হন। পরবর্তীতে মসজিদের বাইরে আল আহলি হাসপাতালের আশেপাশে এবং জানাজা মিছিলে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও বহু ফিলিস্তিনি নিহত ও আহত হন। স্থানীয়দের দাবি, মোট নিহতের সংখ্যা ৫০ থেকে ৭০ জনের মধ্যে এবং আহতের সংখ্যা প্রায় ২৫ শতাধিক। হামলার পর ইসরায়েল সরকার ঘটনাটিকে একক উগ্রপন্থীর কাজ বলে উল্লেখ করে এবং গোল্ডস্টেইনকে মানসিকভাবে ভারসাম্যহীন বলে আখ্যা দেয়। তবে বহু প্রত্যক্ষদর্শী ও বেঁচে যাওয়া ব্যক্তিরা দাবি করেন সে একা ছিল না এবং হামলার বিষয়ে আগে থেকেই নিরাপত্তা বাহিনীর জানা ছিল, যা ইসরায়েলি কর্তৃপক্ষ অস্বীকার করে। হত্যাকাণ্ডের পর হেব্রনের পুরনো শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা আরোপ করা হয়। শত শত ফিলিস্তিনি মালিকানাধীন দোকান বন্ধ করে দেওয়া হয় এবং একসময়ের ব্যস্ত গুহাদ সড়ক কার্যত সিল করে দেওয়া হয়, যা আজও অনেকাংশে বহাল রয়েছে। মসজিদ চত্বরকেও শারীরিকভাবে ভাগ করা হয়। প্রায় ৬০% অংশ ইহুদি উপাসনালয়ে রূপান্তরিত হয় এবং বাকি ৪০% মুসলিমদের জন্য সীমিত রাখা হয়, যেখানে প্রবেশ করতে একাধিক চেক পয়েন্ট অতিক্রম করতে হয়। ১৯৯৭ সালের হেব্রন প্রোটোকলের পর শহরটি H1 ও H2 অঞ্চলে বিভক্ত হয়। পুরনো শহর ও ইব্রাহিমি মসজিদ সহ H2 এলাকায় ইসরায়েল পূর্ণ নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখে। ৩ দশক পেরিয়ে গেলেও ফিলিস্তিনিদের মতে এই হত্যাকাণ্ডের স্মৃতি কেবল শোকের নয়, বরং অবরোধ, তল্লাশি ও সীমিত প্রবেশাধিকারের মধ্য দিয়ে প্রতিদিনের বাস্তবতায় এর প্রভাব আজও স্পষ্ট।
জেনেভায় গুরুত্বপূর্ণ পরমাণু আলোচনা সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষেপণাস্ত্র সংক্রান্ত দাবিকে বড় মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে ইরান। বুধবার ইরানের দুই কর্মকর্তা একদিকে ট্রাম্পের বক্তব্যকে বিভ্রান্তিকর আখ্যা দেন, অন্যদিকে সম্মানজনক কূটনীতি হলে সমঝোতার সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দেন। ওদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে বড় বিমান ও যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে। স্যাটেলাইট ছবি বিশ্লেষণে দেখা গেছে, বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের জাহাজগুলো সমুদ্রে সরে গেছে। এ নিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। এর আগে কাতারে ইরানের হামলার প্রেক্ষাপটেও একইভাবে জাহাজ সরিয়ে নেওয়া হয়েছিল। বার্ষিক ভাষণে ট্রাম্প দাবি করেন, ইরান ইউরোপ ও মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং পারমাণবিক কর্মসূচি পুনর্গঠনের চেষ্টা চালাচ্ছে। তবে তেহরান বরাবরই বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। আন্তর্জাতিক মহল ও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা অতীতে ইরানের অস্ত্র কর্মসূচি নিয়ে উদ্বেগ জানালেও ইরান তা অস্বীকার করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ভ্রান্ত তথ্য প্রচার চালানোর অভিযোগ তোলেন। অপরদিকে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র সম্মানজনক আলোচনার পথ বেছে নিলে ইরানও আলোচনায় থাকবে, কিন্তু হামলার পথ বেছে নিলে কঠোর জবাব দেওয়া হবে। ওমানের মধ্যস্থতায় বৃহস্পতিবার জেনেভায় তৃতীয় দফা বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নেবেন। আলোচনা ব্যর্থ হলে সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলকে ঘিরে সম্ভাব্য সুন্নি বলয় গঠনের বিষয়ে সতর্ক বার্তা দিয়ে একটি ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষণ প্রকাশ করেছে দেশটির সংবাদ মাধ্যম মিডা। ইউরোপ ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গেটস্টোন ইনস্টিটিউটের গবেষণার ভিত্তিতে তৈরি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কেন্দ্র করে আন্তর্জাতিক মনোযোগ অব্যাহত থাকলেও সমান্তরালভাবে তুরস্ক ও মিশরের নেতৃত্বে একটি নীরব কূটনৈতিক প্রক্রিয়া এগোচ্ছে, যা দীর্ঘমেয়াদে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং সমগ্র মধ্যপ্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত প্রভাব ফেলতে পারে। প্রতিবেদনে দাবি করা হয়, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিস্তৃত কূটনৈতিক উদ্যোগ শুরু করেছেন। আঙ্কারার নেতৃত্বে গড়ে উঠতে থাকা এই উদ্যোগের লক্ষ্য শুধু অতীতের আঞ্চলিক বিরোধ মীমাংসা নয়, বরং একটি সমন্বিত রাজনৈতিক ও কৌশলগত জোট গঠন, যা ইসরায়েলকে ঘিরে একটি সুন্নি রিং বা বলয় তৈরি করতে পারে। বিশ্লেষণে বলা হয়েছে, এটি ইরানের আঞ্চলিক মিত্রজোটের বিকল্প শক্তি হিসেবে আত্মপ্রকাশের প্রচেষ্টা হতে পারে। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে এরদোয়ানের সৌদি আরব ও মিশর সফর এবং পরে ইস্তানবুলে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ এর সঙ্গে বৈঠককে এই বৃহত্তর প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকদের মতে 2022 সালে তুরস্ক উপসাগরীয় ও আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে উদ্যোগ নেয়, তারই ধারাবাহিকতায় এই অগ্রগতি হয়েছে। মুসলিম ব্রাদারহুড ইস্যুতে দীর্ঘদিনের টানাপোড়েনের পর আঙ্কারা তার অবস্থান নরম করে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তুরস্ক ও মিশর সম্পর্কের উষ্ণতায়, যা 2013 সালের রাজনৈতিক পরিবর্তনের পর এক দশকের বেশি সময়ের বিরোধের অবসান ঘটিয়ে নতুন মোড় নিয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়। কায়রো সফরে প্রায় $350 মিলিয়ন একটি সামরিক কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে উল্লেখ করা হয়, যার আওতায় যৌথ অস্ত্র উৎপাদন, গোয়েন্দা সহযোগিতা ও সামরিক মহড়া অন্তর্ভুক্ত থাকতে পারে। পাশাপাশি তুর্কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও গোলাবারুদ সরবরাহ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য $15 বিলিয়ন উন্নীত হওয়ার সম্ভাবনার কথাও বলা হয়েছে। কৌশলগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণে বলা হয়েছে, সুয়েজ খাল নিয়ন্ত্রণ এবং উত্তর আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় নিরাপত্তায় কেন্দ্রীয় ভূমিকার কারণে মিশরের অংশগ্রহণ যে কোনো সম্ভাব্য জোটের প্রভাব বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এতে ইসরায়েলের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলোর উপর কায়রোর লজিস্টিক প্রভাব বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই মূল্যায়ন মধ্যপ্রাচ্যে পরিবর্তিত জোট রাজনীতিকে ঘিরে ইসরায়েলের কৌশলগত মহলে চলমান বিতর্ককে আরও জোরালো করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।